আসসালামু আলাইকুম। আজকে আমরা রবার্ট ফ্রস্ট থেকে ২টা কবিতা পড়ব। আগের দিন ২টা কবিতা পড়ছিলাম ৮, ৯, আজকে পড়ব ১০ আর ১১। ঠিক আছে? তো এই ২টা কবিতা সম্পর্কে আমি একটু বিস্তারিত বলে নেব। দেন আমরা লাইন বাই লাইন সামারি পড়ব। তো এই যে আপনি পিকটা দেখতে পাচ্ছেন না? এই পিকটা দেখে কি বুঝতেছেন? এইটা ২-১ লাইনে কেউ বলেন। মানে আপনি যদি একটা জিনিস দেখে বুঝতে পারেন, তাহলে আপনি নেক্সট এই কবিতাটাও বুঝতে পারবেন। কারণ এই পিকটা কবিতার সাথে একদম সাংঘর্ষিক। ঠিক আছে? এজন্য এইটা যদি বুঝতে পারেন বাকিটা বুঝতে পারবেন। বলেন। রাতের বেলায় কোন একটা লোক ল্যাম্পপোস্টের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে, এমন বোঝাবে। হ্যাঁ, হেঁটে যাচ্ছে অথবা হাঁটতেছে এই টাইপের, তাই না? হুম। One second. মানে একাকী হাঁটতেছে, একাকিত্ব, ডিপ্রেশন। হ্যাঁ, আর কেউ ট্রাই করেন। ওই যে নিচে লেখাই ছিল যে এটা গভীর একাকিত্ব, বিষণ্ণতার একটা মানে চিত্র, যেখানে রাতের সাথে পরিচিত হওয়ার কথা বলছে কবি। আমি অবশ্য দেখে দেখে বলেছি। ঠিক আছে, সবার ধারণাই ঠিক আছে। তবে এই যে ট্রাই করছেন না, এ থেকে কিন্তু আপনি মানে এরকম একটা ভিজুয়াল জিনিস থেকে যদি বুঝতে পারেন, দেন আপনি ওইভাবে পরবর্তীতেও আরো ভালো বুঝতে পারবেন। এই যে সবাই যা বলছেন সবকিছুই ঠিক আছে, যে একজন মানুষ ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় আছে, হাঁটতেছে, মানে টোটাল বিষয়টাকে দাঁড়ায় মানে এরকম বোঝায় যে একজন মানুষ একাকী আছে, তাই না? তো আপনি ভাবেন যে কোন একজন মানুষ যখন একাকী থাকে, কোন একটা রাস্তায় অন্ধকারের মধ্যে একাকী দাঁড়ায় আছে, বসে আছে, হাঁটতেছে, তখন কি হয়? অবশ্যই তার মধ্যে অনেক পেইন আছে, তাই না? কোন মানুষ সুখে তো আর এরকম একাকী হাঁটে না, হাঁটে? কিছু না কিছু তো পেইন থাকেই, বা বিষণ্ণতা বা কষ্ট, মানে যে কোনো কিছু একটা থাকে। বেশি সুখে থাকলে মানুষ আসলে এই একাকিত্ব হাঁটে না, তখন সে পার্টি ফার্টি হাবি জাবি এসব করে। ঠিক আছে? বড় লোকেরা, আমরা গরিবের তো আর এইসব নাই ভাই। ঠিক আছে? আমরা বড়জোর এসএসসি তে ফেল করা করে বিয়ে করতে পারি, এখানে একটা চান্স আছে। তো কথা একটা মানুষ একাকী হাঁটতেছে, তো ধরে নেই আমরা এই মানুষটা কবি। তো কবির জীবনে বিষণ্ণতা আছে, আসলে উনি রাতটাকে খুব পছন্দ করেন। আপনাদের এই কিছু মেয়ের আছেন আধুনিক, যারা রাতকে খুব পছন্দ করে, ফেসবুকে পোস্ট দেয়, ওই রকমের কাইন্ড অফ। ঠিক আছে? উনি রাতকে খুব পছন্দ করেন। তো ওনার যে একাকিত্ব বা বিষণ্ণতা, এই জিনিসটা নিয়ে মূলত এই কবিতাটা উনি লিখছেন। আর আমাদের এই রবার্ট ফ্রস্টের জীবনে আসলে অনেক দুঃখ কষ্ট আছে। ওনার ওয়াইফ মারা গেছে হৃদরোগে, দেন ওনার বাচ্চারা মারা গেছে, এরকম মানে বিভিন্ন সমস্যা আছে। তো এক পর্যায়ে যায় উনি বিষণ্ণতায় পড়ছে। ঠিক আছে? তো অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট, এই কবিতাটার বিস্তারিত সামারি পড়ি, চলেন। অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট কবিতাটি এক গভীর একাকিত্ব ও বিষণ্ণতার প্রতিচ্ছবি। এখানে কবি বলেন যে তিনি রাত্রির সাথে পরিচিত, অর্থাৎ তিনি অনেক রাতে নিঃসঙ্গ ভাবে হেঁটেছেন, হাঁটেছেন হয়ে গেছে, দেন আচ্ছা, হেঁটেছেন, অনুভব করেছেন দুঃখ, বিচ্ছিন্নতা এবং সমাজ থেকে নিজেকে আলাদা করে রেখেছেন। প্রথম লাইনে কবি বলেন অ্যাকোয়েন্টেড মানে পরিচিত, এই শব্দ ব্যবহার করে বুঝিয়েছেন যে তিনি অন্ধকার বা রাত্রির সঙ্গে খুব ঘনিষ্ঠ নন, কিন্তু অনেকবার একা রাত্রিতে হেঁটেছেন। এরপর তিনি বলেন শহরের আলোর সীমা পেরিয়ে গেছেন এবং কোনো মানুষের মুখ এড়িয়ে গেছেন, যা তার সমাজ বিমুখতা বা মানসিক বিচ্ছিন্নতার ইঙ্গিত দেয়। এরকম ধরেন কবি হাঁটতেছে, ঠিক আছে? হাঁটতে হাঁটতে তার পাহারাদারের সাথে দেখা হয়েছে, রাত্রে নাইট গার্ড যারা থাকে না, তাদের সাথে দেখা হয়েছে। তো নর্মালি কি হয়, দেখা হইলে একটু কথা বলে যায়। কবি না, কবি অন্য দিক থেকে তাকিয়ে বা এরকম করে হেঁটে যাইতেছে, মানে উনি এক প্রকার বিষণ্ণ, উনি কারোর সাথে কথা বলবে সেই এনার্জিটুকু পাচ্ছেন না, বা ওনার ইচ্ছা হচ্ছে না কথা বলতে। কবিতায় একসময় তিনি দূরে একটি কান্নার শব্দ শোনেন, যা হয়তো কোনো মানুষের দুঃখ অথবা সাহায্যের আর্তনাদ, কিন্তু সেটাও তার দুঃখের সমাধান নয়। আবার তিনি একটা ঘড়ির টাওয়ার থেকে সময় জানার চেষ্টা করেন,
কিন্তু সময় তার বেদনার উত্তর দেয় না। কবি বোঝাতে চান সময় বা সমাজ কেউই তার একাকিত্বের ব্যাখ্যা দিতে পারে না। শেষ লাইনে তিনি আবার বলেন, আই হ্যাভ বিন ওয়ান অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট। যেন তিনি চক্রাকারে আবার সেই একাকিত্বে ফিরে যান। মানে ওনার যে একাকিত্ব কোনো কিছু দিয়া শেষ হচ্ছে না, মানে উনি একাকিত্ব দিয়ে ওনার জীবনটা শুরু, সে ঘুরে ফিরে সেই একাকিত্বেই শেষ। ঠিক আছে? তো এটা যদি আমরা মূল ভাব দেখি, সেখানে হচ্ছে আমরা পাবো লোনলিনেস বা একাকিত্ব, তারপর হচ্ছে অ্যালিনেশন ফ্রম সোসাইটি, সমাজ থেকে বিচ্ছিন্নতা, সেলফ রিফ্লেকশন ইন ডার্কনেস, আত্মসমীক্ষা, এরপর হচ্ছে অবসাদ বা বিষণ্ণতা পাবো আমরা, ডিপ্রেশন এন্ড মেলানকলি। কবি সমাজ, সময় এবং আশেপাশের মানুষের থেকে নিজেকে কেমন আলাদা মনে করেন সেটাই তিনি রাত্রির প্রতীক দিয়ে প্রকাশ করেছেন। রাত্রি এখানে শুধু সময় নয়, মানে রাত্রি জাস্ট হচ্ছে একটা যে রাত্রবেলা এমন না, এক ধরনের মানসিক অন্ধকার। মানে এই রাত্রি কথাটা দিয়ে বোঝাইছে উনি যে ওনার জীবনে অনেক অন্ধকার আছে। ঠিক আছে? এটাই। তো কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, ওই লাইনগুলোর ব্যাখ্যা যদি করেন তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যে আই হ্যাভ বিন ওয়ান অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট, আমি সেই একজন যার সাথে রাতের পরিচয় আছে। মানে রাত্রি মানে হচ্ছে এখানে রাত্রি শুধু রাত না, এখানে রাত্রি হচ্ছে একাকিত্ব, দুঃখ, অন্ধকার, এই তিনটা জিনিসের যার সাথে পরিচয় আছে, আমি সেই একজন। আই হ্যাভ ওয়াকড আউট ইন রেইন অ্যান্ড ব্যাক ইন রেইন, আমি বৃষ্টির মধ্যে হেঁটেছি, আবার ফিরে এসেছি বৃষ্টিতেই। কবি বোঝান তার যাত্রায় কোনো পরিবর্তন হয়নি, দুঃখ থেকেই শুরু, আবার দুঃখেই ফেরা। আই হ্যাভ আউটওয়ার্কড দ্য ফার্দেস্ট সিটি লাইট, আমি শহরের শেষ আলো পেরিয়ে আরো দূরে গেছি। মানে আলোর বাইরে মানে জীবনের স্বাভাবিকতা বা নিরাপত্তা ছেড়ে অজানা বিষণ্ণতায় প্রবেশ করছেন। অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর কবিতা, যেখানে কবি নিজের একাকিত্ব, সমাজ থেকে বিচ্ছিন্নতা এবং মানসিক অন্ধকারের অভিজ্ঞতা কবিতার প্রতিটি লাইনে তুলে ধরেছেন। রাত্রি এখানে একটি প্রতীক, এখানে নাইট ইজ এ সিম্বল, যা একদিকে বাস্তব সময়ও দেখায়, আবার অন্যদিকে মানসিক অবস্থাও দেখায়। মানে কাইন্ড অফ এরকম যে মানুষ বলে না যে ভাই আমার জীবনটা হচ্ছে একদম কবরের মতো, মানে ওই জায়গাটা অন্ধকার বা বিষয় এর বিশ্রী একটা অবস্থা, তো এরকম মানুষ বলে। বা হচ্ছে রাতের মতো অন্ধকার। ঠিক আছে? এরকম যে তুলনাগুলো দেয়, কবি হচ্ছে কবির জীবনটা ওরকম, মানে রাত্র যেমন একটা অন্ধকার জিনিস, সেই সাথে তার জীবনটা হচ্ছে অন্ধকার, তার মানসিক অবস্থাও অন্ধকার। কবিতার আবেগ অনেকটাই নীরব এবং গভীর। বুঝতে পেরেছেন কি কেউ? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। বিপাশা বলেন কি বুঝছেন? আপনি সবাইকে বোঝান। আমি আমি তো আই উইল গিভ ইউ বুঝাতে চকলেট। পারি না। বুঝুন। কেন বুঝাইতে পারেন না? এটা ট্রাই করেন। আপনি যা বুঝছেন সেটা দু এক লাইনে বলেন যে আমি এই জিনিসগুলো বুঝতে পারছি। আজ ভাবতেছি না। ট্রাই করতে হবে বিপাশা। বুসরা বলো। বলেন, অন্য কেউ বলেন। তাহলে লজ্জা পাচ্ছে। এটা ওই যে একটা মানে কবি নিজে একাকিত্ব ভাবে হাঁটতেছে, তার কাছে যতই মানে আলো ঝলমলে শহর হোক না কেন তার কাছে ভালো লাগে না, তার কাছে তার ওই মানসিক অবসাদটা ওইটাই অনেক বড় একটা প্রতীক হিসাবে দেখানো হয়েছে। তার কাছে ওই যে বাস্তব সময় এই সমস্ত মানে নীরব মনে হয়েছে, সবকিছু গভীর একটা একাকিত্ব, লংলিনেস ফিল হয়েছে ওই কোনো রাতে কিছুর হাঁটার জন্য সময়। কবির কোনো কিছুর জন্য কবির এই বিষণ্ণতা, এই অন্ধকার, এই কষ্ট, এই দুঃখ, এগুলোর কোনো সমাধান দিতে পারতেছে না। কোনোভাবেই যেন কবি এগুলো থেকে দূরে যাইতে পারতেছে না। মানে সে যেন একটা আহ, কেন ওইটা কবির কিছু যায় আসে না, তার কাছে তার ওইটাই অনেক কিছু মনে হইতেছে। এবং সে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, যেখানে হচ্ছে আহ দুঃখ কষ্টে ভরা, এবং কবি সেই ঘুরে 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 সেই এক জায়গায় এসেই দাঁড়াইছে। মানে এমন না যে সে ওইখান থেকে পালাতে পারতেছে, এরকম কিছু। ঠিক আছে? আপনি রবার্ট ফ্রস্টের যতগুলো কবিতা পাবেন সবগুলোই দুঃখ কষ্টের।
বান্দার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই। এরপর হচ্ছে নেক্সট কবিতা, ট্রি এট মাই উইন্ডো। বলেন আপনাদের জানালার পাশে গাছ আছে কার কার? কার বাড়িতে জানালার পাশে গাছ আছে? আছে। আছে? আমার বাসায় আছে, কিন্তু এত বড় নাই। কি গাছ আছে? আমার জানালার পাশে আছে কাঁঠাল গাছ, জানালার পাশে। আমার আম। আমার আম তো জানালার তাও পাশে ভালো একটা জিনিস, সুন্দর কাঁঠাল গাছ ফুলের গাছ খেতে আছে পারি না ছোট। আমি। আমার জানালার পাশে একটা পেয়ারা গাছ আর একটা ফুল গাছ আছে, টগর ফুল। আচ্ছা, তো এইখানে আপনি একটা পিকচার দেখতে পারতেছেন, এইখানে একটা মানুষ দেখতে পারতেছেন ছোট, মানুষ তো ছোটই হয়। এই এই জিনিসটা দেখে আসলে কি মনে হইতেছে বলেন? মানুষ ঠিক কোন মুহূর্তে আসলে আসলে এরকম জানলার পাশে দাঁড়াইয়া এরকম গাছপালা দেখে বাইরে, বা গাছের সাথে কথা বলে, বা এরকম করে কোন মুহূর্তে আসলে, বা মন খারাপ কতটুকু থাকলে। মন খারাপ থাকলে। জীবন অনেক দুঃখ কষ্ট থাকলে, তাই না? তো আমাদের ধরেন এইটা হচ্ছে কবি, হ্যাঁ, স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, এইটা হচ্ছে কবি, এই গাছটা হচ্ছে তার বন্ধু, যে সুখ দুঃখের কথায় গাছটাকে বলে। মানে কবির যত সুখ দুঃখ কষ্ট সবকিছুর সঙ্গী হচ্ছে, বা সবকিছুর সাক্ষী হচ্ছে এই গাছটা, ঠিক আছে? কবির ঘরটা তো বেশি ভালো না আসলে, ভাঙাচোরা। যাই হোক, ট্রি অ্যাট মাই উইন্ডো এই কবিতাটার সামারি পরিচলেন। তো এখানেও দুঃখ কষ্ট আগের মতোই, আর কিছুই বেশি নাই। ট্রি অ্যাট মাই উইন্ডো কবিতায় রবার্ট ফ্রস্ট একটি গাছের সঙ্গে নিজের এক ধরনের গভীর আত্মিক বন্ধনের কথা বলেন। এই গাছটি কবির জানালার পাশে দাঁড়িয়ে থাকে এবং কবির একাকিত্ব ও মানসিক অবস্থার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। গাছটি যেন তার নীরব সঙ্গী, যাকে সে বোঝে এবং ভালোবাসে। কবিতার শুরুতে কবি বলেন তিনি গাছটিকে নজরে রেখেছেন, কিন্তু গাছের রূপের জন্য নয়, বরং তার ভেতরের জীবনের জন্য। মানে এখানে মনে হচ্ছে যেন গাছের একটা প্রাণ আছে, গাছেরও ভাই দুঃখ কষ্ট আছে, ও আমার মতো দাঁড়াই আছে, আমিও দাঁড়াই আছি, আমারও কষ্ট আছে, জাস্ট এরকমই, ঠিক আছে? এমন না যে গাছটা অনেক বেশি সুন্দর। রাতের সময় যখন জানালার পর্দা উড়ে যায় এবং গাছটি কবির ঘরের ভিতর চোখ রাখে, তখনও কবি গাছটিকে সরিয়ে দেন না। এই লাইনগুলোতে কবির গাছটির প্রতি একটি বিশ্বাস ও আস্থার সম্পর্ক বোঝানো হয়েছে। তারপর কবি বলেন গাছটি প্রকৃতির ধারা প্রভাবিত, যেমন বাতাসে দুলে ওঠা, কিন্তু কবির নিজের মনও ঠিক তেমনি দোল খায়, তবে তা অভ্যন্তরীণ ঝড় ধারা, অর্থাৎ মানসিক কষ্ট বা উদ্বেগ ধারা। মানে বাতাসে গাছটা দোল খাচ্ছে, বাহিরের ঝড় ধারা, কিন্তু কবির মনে যে দোল খায় সেটা হচ্ছে তার ভেতরের মানসিক কষ্ট ও উদ্বেগ দ্বারা। শেষে কবি বলেন যদিও তিনি এবং গাছ আলাদা, একজনের জীবন মানসিক আর একজনের জীবন প্রাকৃতিক, তবুও তারা একে অপরের দুঃখের অংশীদার। মানব জীবন ও প্রকৃতির মধ্যকার গভীর আত্মিক সম্পর্ক এবং এই কবিতার প্রধান বিষয়। কবিতার গাছটি শুধু প্রকৃতির প্রতীক নয়, এটি কবির একাকিত্বের সঙ্গী, যার সঙ্গে সে নিজের মানসিক অবস্থা মিলিয়ে দেখে। তো এখানে মূল ভাবগুলো আপনি পাবেন লোনলিনেস এন্ড সাইলেন্ট কম্পানিয়নশিপ, একাকিত্ব, সঙ্গীতা, নেচার অ্যান্ড হিউম্যান কানেকশন, প্রকৃতি এবং মানুষের মধ্যে যে একটা সম্পর্ক, বাহ্যিক ঝড় বনাম অন্তর্জগতের ঝড়, এক্সটার্নাল বিশেষ ইন্টারনাল টার্মোয়েল, আন্তঃসমীক্ষা ও বোঝাপড়া, সেলফ রিফ্লেকশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন আছে, দেখেন খুবই সুন্দর। এটা একটু পড়েন তো, এটা পড়বে কে? এটা পড়েন, কবিতা আবৃত্তি করতে পারেন কি? সুন্দর করে পড়েন। এই জুমা পড়েন, আপনার প্রোনাউন্সিয়েশন খুব ভালো, পড়েন। আমার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কথাই বলছি। আচ্ছা। ট্রি এট মাই উইন্ডো, উইন্ডো ট্রি। আমার জানালার পাশে দাঁড়িয়ে থাকা গাছ, জানালার গাছ। গাছটির অবস্থান যেন তার জীবন জুড়ে একটা গুরুত্ব বহন করে। বাট ট্রি, আই হ্যাভ সিন ইউ টেকেন অ্যান্ড টসড। কিন্তু গাছ, আমি তোমার বাতাসে দুলে যেতে দেখেছি।
স্ক্রিন দেখা যায় না। কেন কেন হলো? Screen দেখা যায় না কেন? এই কি করছেন বিপাশা, কি করছেন বলেন? আমি কি করছি? সব দোষ আপনার। And ঠিক যন্ত্রণায়। আচ্ছা। Your head so much concerned with outer, mine with inner weather. তোমার মাথা বাইরে আবহাওয়ায় ব্যস্ত, আর আমারটা ভেতরের ঝড়ে। এখানে প্রকৃতির ঝড় ও মানসিক ঝড়ের তুলনা। That day I passed you was a day of wrath. যেদিন আমি তোমার পাশ দিয়ে গিয়েছিলাম সেটা ছিল ক্রোধের দিন। সেই দিন কবি হয়তো মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন। জি, ধন্যবাদ, ধন্যবাদ। সুন্দর হয়েছে অনেক। তো ট্রি অ্যাট মাই উইন্ডো একটি সংবেদনশীল কবিতা, যেখানে গাছ এবং কবির মধ্যে নিঃশব্দ কিন্তু গভীর বন্ধন ফুটে উঠেছে। গাছটি হয়ে ওঠে কবির দুঃখের সাথী বা সাক্ষী, তার অনুভূতির এক প্রতিফলন। মানুষের মানসিক যন্ত্রণা ও প্রকৃতির সঙ্গে একাকার হওয়া, এই ভাবনাই কবিতার মূল। বুঝতে পেরেছেন কি? বলেন, বুঝেছেন? বুঝতে থ্যাংক ইউ বাচ্চার মায়েরা। আজকে